আমরা পরের স্লাইডে চলে যাই। কোকুলাস ইন্ডিকাস, আমি এর আগে আলোচনা করেছিলাম, কিছু ক্লাসিক্যাল আলোচনা করেছিলাম, ওই বিষয়গুলো আমি স্কিপ করে যাচ্ছি, যদি সময় থাকে আমি মানে শেষ ক্লাসের দিন এটা আলোচনা করব। হ্যাঁ, তো আজকে আমরা আলোচনা করব কোকুলাস ইন্ডিকাস মেডিসিনটা নিয়ে। হ্যাঁ, তো এই মেডিসিনটা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াই ছিল না। কলেজ লাইফে বিভিন্ন বই ঘেটে বুঝেছিলাম এটা হলো নাইট ওয়াচম্যান। কি নাইট ওয়াচম্যান, রাত জেগে যারা পাহারা দেয় তাদের জন্য ওষুধ। নাইট রিমেডি হলো কোকুলাস। আর খুব ক্লাসিক্যাল লক্ষণ, ক্লাসিক্যাল ডাক্তাররা খুব ইম্পর্টেন্স দিতেন যে গাড়ি চলার সময় বা ট্রাভেলিং এর সময় যে বমি বমি ভাব আসে, মাথা ঘুরে, তার ওষুধ হলো কোকুলাস। বলতে পারেন আমরা কেবল এই মানে আমার পার্সোনাল ক্ষেত্রে বলছি, এই দুটা লক্ষণ বা সিমটম মাথা নিয়েই কিন্তু কলেজ থেকে বের হয়েছি। আর যখন আমরা আমাদের ক্লিনিকে প্র্যাকটিস শুরু করলাম, আমরা রুগীকে বুঝতে শুরু করলাম, তখন এই মেডিসিন বা ওষুধটা সম্পর্কে অনেক অনেক বিষয় বুঝতে পারলাম। আমি আপনাদেরকে যদি বলি যে কোকুলাসকে আমি কিন্তু অনেক অনেক জটিল রোগে ব্যবহার করেছি। যেমন আমার খুবই মনে পড়ে, আমি 2013-14 সালে একটা পেশেন্টকে দিয়েছিলাম, লিভার সিরোসিসের পেশেন্ট, তার অ্যাসাইটিস হয়ে যেত, ওই একদিন দুদিন পর পর তার পেট থেকে পানি বাহির করতে হতো। ডাক্তাররা বলেছিল বড় জোর 2 মাস আপনি ভালো মতন খাওয়া দাওয়া করেন। সেই পেশেন্ট আলহামদুলিল্লাহ প্রায় 12 বছরের উপরে বেঁচে ছিল, মারা গেছেন। হ্যাঁ, কিন্তু খুব এবং মজার ব্যাপার হচ্ছে তার 1.5-2 বছরে ওই অ্যাসাইটিস হইতো না, পানি বাইর করতে হতো না, শেষের দিকে এরকম অবস্থা ছিল। একদম স্বাভাবিক লাইফে বাড়ির কাজকর্ম থেকে শুরু করে সব কিছু সে করতো। ঠিক আছে, তো এই পপুলাস ইন্ডিকাস কে আমি পেয়েছি। আমি তো তখন থেকেই মনে হয়েছিল যে এই মেডিসিনটা আহ আমাকে ভালো করে শিখতে হবে, আরো শিখতে হবে। হ্যাঁ, তো এই মেডিসিনটা অনেক বেশি পেয়েছি, এবং হোমিওপ্যাথির আসল মজাটা কিন্তু এখানেই। আপনি যদি এমন একটা মেডিসিন খুব ভালোভাবে শিখে যান যা আপনার অনেক রোগের উপশম মানে করতে বা চিকিৎসা করতে খুব সহজে সাহায্য করবে, তাহলে এটা অনেক বেশি ভালো লাগা থাকবে। আর আপনারা যদি কেবলমাত্র এই ছোটখাটো লক্ষণ ভিত্তিক বা অর্গানো স্পেসিফিক বা ওই যে সিমটোম্যাটিক যদি কিছু ওষুধ শেখেন, তবে অল্প অল্প কাজ করবে এবং দীর্ঘমেয়াদী কোনো সুবিধা আপনি করতে পারবেন না। তো এই ওষুধের ইতিহাস আমরা হ্যানিম্যানের, দেখেন ছবিটা আমরা বানাইছি আপনাদের জন্য। আমরা হ্যানিম্যানের সময় থেকে স্টাডি করতে পারি, এবং অত ইতিহাস বলছি না। হ্যানিম্যানের সময় থেকে বর্তমান পর্যন্ত, ফ্রম দ্য টাইম টু হ্যানিম্যান টু প্রেজেন্ট টাইম, এর মানে হলো হ্যানিম্যান কিন্তু তারও কোকুলাস ইন্ডিকাস কিন্তু তারও আগে থেকে ইউজ হতো। হ্যানিম্যান তো কিছু লিটারেচার পেয়েছিলেন, সেখান থেকে না তিনি কোকুলাসকে প্রুভিং করে তারপরে এর দিকে আসলেন। তো এটা বলা যায় 300, 500 বা 600 বছর পুরনো একটা মেডিসিনের ইতিহাস আছে। তো এই ওষুধের মূল চিন্তা ভাবনা বা দর্শনটা তখন ছিল কিন্তু নার্সিং এর বিভিন্ন কমপ্লেন নিয়ে। নার্সিং নার্সিং মানে কিন্তু আবার ওই প্রফেশনাল নার্স মনে করেন না, এই যে আমাদের হসপিটালে যে নার্স গুলো থাকে সেটা কিন্তু মনে করা যাবে না। এর মানে এই নয় যে আমরা সমস্ত নার্সদেরকে এই ওষুধ দিয়ে দিব, ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না। এখানে নার্সিং মানে হলো যার স্বভাব অন্যদের যত্ন নেওয়া, অন্যদের কেয়ার করা, যে সব সময় অন্যদের চিন্তা করে, যে নিজের কথা কি করে, নিজের কথা নিয়ে পড়ে থাকে না, নিজের বিষয় নিয়ে পড়ে থাকে না, বরং অন্যের কথা সব সময় মাথার মধ্যে থাকে, সেই একজন ভালো নার্স। তাহলে নার্সের গুণটা বুঝতে পারলেন? নার্সিং এর মধ্যে কি গুণ থাকে, কি থাকে? সেলফলেসনেস। হ্যাঁ, সেলফলেসনেস। কিন্তু কার কথা মনে থাকবে? অন্যের কথা মানুষের মাথায় থাকবে, তাই না? অন্যের কথা তার মাথার মধ্যে থাকবে, তার নিজের বিষয় নিয়ে পড়ে থাকবে না। এইরকম ক্ষেত্রে হ্যানিম্যান সাহেব বা সে সময়ের ওনারা এই কোকুলাসের বিষয়টা নিয়ে চিন্তা করতেন। মূলত এই চিন্তা ভাবনা থেকেই
এই ওষুধটা দেওয়া হতো। যাদের সেবা করার মানসিকতা তাদের জন্য এই মেডিসিনটা খুবই উপযোগী, তারা বলে দিয়েছে। কিন্তু আমরা তো অনেক অ্যাডভান্স হয়ে গেছি এখন, হ্যানিম্যানের ওই জায়গায় নাই, আমরা ওটাকে আরো ডিপার লেভেলে চলে গেছি। ঠিক আছে, এবার আমরা পরের স্লাইডে আসি। আমরা যখন রেপার্টরি নিয়ে স্টাডি করা শুরু করলাম, রেপার্টরিতে আমরা দেখলাম সবার আগে এই দুইটা রুব্রিক, হ্যাঁ, একদম সামনে চলে আসলো। কি? একটা হলো অ্যাংজাইটি ফর আদার্স, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাংজাইটি ফর আদার্স। আরেকটা কি আছে? কেয়ারফুল অ্যাবাউট আদার্স। দেখতে পাচ্ছেন এই যে অ্যাংজাইটি ফর আদার্স আর কেয়ারফুল অ্যাবাউট, অ্যাংজাইটি ফর আদার্স আর এই যে কেয়ারফুল অফ আদার্স। তো দেখুন, অ্যাংজাইটিতে এসেছে, অ্যাংজাইটি আসছে হচ্ছে প্রথম রুব্রিক্সটাতে কি আছে? অ্যাংজাইটি। দ্বিতীয় রুব্রিক্সে আছে কেয়ারস। এই দুই শব্দটা কিন্তু চলে আসলো। এখন দেখেন, আমরা যদি রেপার্টরির উপরে একটু নজর দিই, এখানে একটা শব্দ আছে, দেখেন এই যে এইখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই শব্দটা কি? এটা হলো ফর। ফর আছে না? ফর। ভালো করে শব্দগুলো দেখেন, আমি রেপার্টরিও শেখাচ্ছি আপনাদেরকে কেস টেকিং এর পাশাপাশি। ফর। এবং দ্বিতীয় রুব্রিক্সটাতে কি আসছে? দেখেন এটা কি আছে? অ্যাবাউট। এটাতে আসছে ফর আর এটাতে আসছে অ্যাবাউট। তো রেপার্টরি শেখার জন্য এটা একটা খুব ভালো বিষয়। সাধারণত যারা রেপার্টরি বা রুব্রিক শেখান তারা হয়তো এই ফর শব্দটার উপরে অত বেশি ধ্যান দেন না, অত বেশি গুরুত্ব দেন না। তারা রুব্রিক্সটাতে এই যে অ্যাংজাইটি, আদার্স, এই বিষয়টাকেই ফোকাস করছেন। এখানেই থেমে যাচ্ছে, অ্যাংজাইটি আদার্স, কেয়ার আদার্স। কিন্তু এই যে রুব্রিক্স গুলোর মধ্যে অ্যাবাউট আছে, ফর আছে, এই শব্দ দুটার দিকে তারা কিন্তু ধ্যান দেন না। এগুলোর আসল মানে কি? এগুলো কেন ব্যবহার করেছেন? কেন তার রেপার্টরিতে দিয়েছেন? না বুঝিয়ে দিয়ে দিয়েছেন? নেহায়েত কি শব্দ বাড়ানোর জন্য এই শব্দগুলো করেছেন? বিষয়টা কিন্তু এরকম না। এগুলা কিন্তু কোনো গ্রামাটিক্যাল বিষয় না। ভালো করে বুঝেন, এই অ্যাবাউট, ফর, এগুলা কিন্তু গ্রামাটিক্যাল বিষয় না। এগুলো মূলত একটা গভীর চিন্তা ভাবনা যে কেয়ার কার জন্য করা হয়। কেয়ার অ্যাংজাইটি ফর আদার, অ্যাংজাইটি কার জন্য করা হচ্ছে? কেয়ার কার জন্য করা হচ্ছে? অ্যাংজাইটি ফর আদার। এর মানে হলো কোন একটা নির্দিষ্ট সীমা বা লিমিটেশন নাই। আদার, আপনি যখনই কোনো মানুষকে বা ব্যক্তির জন্য এতই অ্যাংজাইটি বা উদ্বেগ প্রকাশ করছেন, আবার কেয়ার অ্যাবাউট আদার, তার মানে হচ্ছে তাদেরকে নিয়ে বা কাউকে নিয়ে আপনি কেয়ার করছেন। আমি কেয়ার করেই যাচ্ছি, ব্যক্তি বিশেষ আমি কেয়ার করেই যাচ্ছি। তাহলে এই দুইটা জিনিস এত বছরের প্র্যাকটিসে সবচেয়ে বেশি প্রমিনেন্ট হিসাবে কিন্তু ধরা পড়েছে। তাই ডক্টর হ্যানিম্যানের সেই চিন্তা ও দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্ক তৈরি করা হলো, নার্সিং এর জন্য এই মেডিসিন ব্যবহার করা হয়। বুঝতে পারলাম? তো আমরা এই দুটা রুব্রিক পেয়েছি, আমরা এখন এই দুটা রুব্রিক্সকে রেখে আর একটু সামনের দিকে আগাবো। আমরা নেক্সট স্লাইডে আসি। দেখেন, আমি আমার স্টুডেন্টদের সবাইকে বলি যে একটা বই অবশ্যই কিনবেন, সেটা হচ্ছে কেন্টের ম্যাথমেটিকা। হ্যাঁ, তো অনেকেই কেনেন, বাংলা অনুবাদ কেনেন। আমি তাদেরকে বলি যে বাংলা অনুবাদটা কিনবেন, আর ইংরেজি বই কিনলে ভালো। আর না হলে অনলাইনে এই মেডিসিনের ইয়ে পাওয়া যায়, সেখান থেকে ইংরেজিটা বাইর করবেন আর বাংলা অনুবাদ মিলাই মিলাই পড়বেন। কারণ বাংলা অনুবাদ গুলো এত কঠিন, সেটা থেকে বুঝে ইয়ে করাটা একটু টাফ। তো যাক, কেন তার ম্যাথমেটিকার মানে তার বইয়ে লিখেছেন যে ইফ ইউ পিঞ্চ দিস পেশেন্ট অন দ্য গ্রেট টো, হি ওয়েট ফর এ মিনিট অ্যান্ড দেন সেজ ওহ, ইনস্টেড অফ রিয়াক্টিং ইমিডিয়েটলি। মানে কি? তিনি কেন লিখেছেন, এটা আমার কথা না, কিন্তু তিনি কি লিখেছেন? আপনি যদি এই রোগীর পায়ের বৃদ্ধাঙ্গুলিতে একটা জোরে এরকম করে চিমটি দেন, এইরকম করে জোরে একটা চিমটি কাটেন, তবে সে 1 মিনিট অপেক্ষা করবে।
ওয়েট ফর এ মিনিট, উনি লিখেছেন, আমার কথা না, ওয়েট ফর এ মিনিট, 1 মিনিট অপেক্ষা করবেন, তারপরে প্রতিক্রিয়া না দেখায়, মানে হয় কি আপনাকে একটা খোঁচা দিলে গড়ে ওঠেন, তাই না? কিন্তু একে যদি আপনি খোঁচা মারেন, একে যদি এরকম চিমটি কাটেন, সে প্রতিক্রিয়ার সাথে সাথে দেখাবে না, না দেখালে ওহ, 1 মিনিট পরে বলবে ওহ, ইমিডিয়েটলি সে কোনো রিয়াকশন দেখাবে না। ভালো করে জিনিসটা মনে রাখেন। আজকে আমি আপনাদেরকে বিশাল একটা জিনিস শেখাচ্ছি, কিভাবে কেন্টের ম্যাথমেটিকা পড়তে হয়। আপনারা হাজার হাজার বই কিনেছেন, কিন্তু পড়াটা শিখতে হবে, কিভাবে পড়তে হয়। এই যে শব্দটা আছে, এই যে দেখেন আমি এখানে হাইলাইট করে দিই, এই যে শব্দটা আছে ও, দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিয়েছি ও, এই ও শব্দটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন। এটাই হলো সেই একমাত্র শব্দ যেটা দিয়ে আপনি কোকুলাসকে শিখতে পারবেন, কোকুলাসকে চিনতে পারবেন। ডাক্তার কেন্ট নিজের জীবনেও এটা শিখেছিলেন, তিনি প্রুভিং করেছেন, তিনি নিজের জীবনে এটা শিখেছেন। আমরাও আমাদের প্র্যাকটিস লাইফে এটা শিখেছি, আমাদের গুরুরাও আমাদেরকে এই জিনিস শেখাইছেন, আমিও আপনাদেরকে আজকে এটা শেখাচ্ছি। অর্থাৎ এই যে ও শব্দটা কেবল কোকুলাস রোগী ব্যবহার করে, এই ও শব্দটা কেবল মাত্র কোকুলাস রোগী ব্যবহার করে। এই বিষয়টা যদি আপনি একবার ভালো করে শিখে নিতে পারেন, একটিবার মাত্র আপনি ভালো করে শিখে নিতে পারেন, তবে বুঝবেন আজকের পর থেকে আপনার কোকুলাস রোগী শেষ, কোকুলাস চেনা শেষ, শেখা শেষ। এইটা যদি আপনি ধরাটা শিখতে পারেন, ঠিক আছে? এখন প্রশ্ন হলো, রোগী কখন এই শব্দটি ব্যবহার করে? রোগী কখন এই শব্দটি ব্যবহার করে, এর জন্য আপনাকে একটু চিন্তা করতে হবে যে কতজন রোগী আপনার সামনে এসে এই শব্দটা, কোন শব্দ, ওহ, এই শব্দটা ব্যবহার করেছে, ওহ বা উহ বা যাই হোক এই টাইপের শব্দ ব্যবহার করেছে। তো এখন যেমন আপনি রোগীর সাথে কথা বলছেন এবং সে আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে স্যার, আমার এই সমস্যাটা গত 5-6 বছর ধরে আসছে, আমার এই সমস্যাটা গত 5-6 বছর ধরে চলে আসছে, আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমার এই সমস্যাটা আসলে কেন হচ্ছে। রুগী কি বলছে, স্যার আমার না এই সমস্যাটা গত 5-6 মাস বা আচ্ছা হলো 5-6 মাস ধরেই চলে আসছে। হ্যাঁ, আমি কিছুতেই বুঝতে পারছি না আসলে আমার সমস্যাটা হচ্ছেটা কেন। ডাক্তার সাহেব, আমি অনেক ওষুধ খেয়েছি, কিন্তু এখন আমার মাথায় ঢুকছে না যে আমি কেন ভালো হচ্ছি না। রুগী কিন্তু খুব শান্তশিষ্ট ভাবে আরামে বিরামে আপনাকে বলছে। রুগীরা এই কোকুলাস রুগীর ক্ষেত্রে একটা জিনিস দেখবেন, এই কোকুলাস রুগী যদি এই কথা বলে এইভাবে এসে আপনার সাথে এইভাবে বলবে, আমি আবার ডেমনস্ট্রেশন দিচ্ছি, ভালো করে বোঝেন আমি এই ডেমনস্ট্রেশন কেন দিচ্ছি, আমি আপনাদেরকে মুখস্থ করায় ছাড়তে চাই। এইরকম রুগী এসে আপনাকে বলবে, স্যার আমার না এই সমস্যাটা গত 5-6 মাস ধরে চলছে, আমি কিছুই বুঝতে পারছি না আমার সমস্যাটা কেন হচ্ছে। স্যার আমি অনেক ওষুধ খেয়েছি, কিন্তু এখন আমার মাথায় ঢুকছে না আমি কেন ভালো হচ্ছে না। এইভাবে একদম শান্তশিষ্ট ভাবে, অটল বিহারী বাজপেয়ীর নাম আপনারা শুনেছেন, হ্যাঁ, তাকে যারা চেনেন তারা দেখবেন সে কথা বলতো এইভাবে। তো আমি বলতে চাই আপনাদের, এই স্টাইলে কিন্তু অটল বিহারী বাজপেয়ী কথা বলতো অনেকটা, এই স্টাইলে কিন্তু কোকুলাসকে আপনারা পাবেন। তো যাক, রোগী খুব শান্তশিষ্ট ভাবে আরামে বিরামে আপনাকে বোঝাচ্ছে যে আমি কেন ভালো হচ্ছি না, এটা আমার মাথায় ঢুকছে না, এতদিন ধরে ওষুধ খাচ্ছি অথচ আমার আসল মানে রোগের আসল কারণটাই জানতে পারছি না। অনেকের কাছে গেছি, কিন্তু কেউ আমাকে পরিষ্কার করে বলছে না। আমার সাথে এভাবেই চলছে, 6 মাস ধরে এভাবেই চলছে। তো তখন আমি তাকে বলি যে আপনার এত সমস্যা হওয়া সত্ত্বেও আপনি একটানা চিকিৎসা করে যাচ্ছেন। তখন রুগী বলে, তাহলে আমি এছাড়া আর কি বা করতে পারি স্যার, আমি তো কেবল ওষুধই খেতে পারি। তখন তাকে, এরকম পেশেন্টকে আমি বলি, এমনও তো হতে পারে যে আপনি কোনো ভালো ডাক্তারের কাছে যাননি, আপনি কোনো ভালো ডাক্তারকে খুঁজে পাননি,
অথবা হতে পারে আপনি আপনার রোগ সম্পর্কে ডাক্তারকে ভালোভাবে বুঝায় উঠতে পারেননি, আপনার রোগটা ক্লিয়ার করে আপনি ডাক্তারকে বলতে পারেননি। এখন আমি যখন এই রুগীকে এই কথাটা বললাম যে আপনি সম্ভবত ভালো ডাক্তারের কাছে যাননি, না হলে আপনি মনে হয় ডাক্তারকে ক্লিয়ার করে বলতে পারেন, রুগী তখন তৎক্ষণাৎ মানে একদম ইমিডিয়েটলি এই প্রতিক্রিয়া দেয়, ও ডাক্তার সাহেব, এতক্ষণে আমি আপনার কথাটা বুঝতে পারলাম, ঠিক বলছেন আপনি, একদম ঠিক বলছেন, একেবারে সঠিক বিষয়টা আপনি ধরছেন, আপনি এখন যা বললেন তা আমার মাথায় ঢুকছে, হতে পারে আমি কাউকে আমার রোগটা ভালো করে বোঝাতেই পারিনি। এখন দেখেন এই যে ওয়ার্ড বলো, ও ডাক্তার সাহেব, ওহ মানে শুধু ওহ না, নোয়াখালীর মানুষ তার ওহ ওইভাবে বলবে না, নোয়াখালীর ল্যাঙ্গুয়েজে বলবে, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এই ওহ ওয়ার্ডটা কিন্তু তার লোকাল ল্যাঙ্গুয়েজে বলবে। তাহলে এই যে ওই ও ওয়ার্ড, এটাই আমরা একদম শুরুতে কিন্তু ধরে ফেলেছি, আর ঠিক এই জায়গাটায় এই পার্সনের আসল মেডিসিনটাই লুকায় আছে। এখন আপনারা যদি নিজেদের মাথা একটু খাটান তাহলে দেখতে পাবেন এই যে ওহ ওয়ার্ডটা আমরা আমাদের জীবনে রোগীর মুখে কতবার শুনেছি, আপনি হাজার হাজার রোগী দেখেছেন, কতজনের কাছ থেকে ঠিক এই ওয়ার্ডটাই আপনি শুনেছেন, শুনেছেন এরকম, খেয়াল করে দেখবেন, আজকে চিন্তা করবেন, ডেফিনেটলি আপনি শুনেছেন, কিন্তু এতদিন আপনি জানতেন না, এই কারণে এই ওহ ওয়ার্ডটা আপনি গুরুত্ব দেননি। কেন শিখাই গেছে, আপনি কেন পড়েছেন, কিন্তু ও ওয়ার্ডটার দিকে দেখেননি। তো বিষয়টা দেখতে খুব ছোট হলেও এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। এটাই হলো মূল চাবিকাঠি। কি ডাক্তার কেন তো আমাদেরকে বলে গেছেন, কিন্তু আমরা বুঝতে পারিনি। ডাক্তার কেন প্র্যাকটিসে এটা কিভাবে ব্যবহার করেছিলেন? ডাক্তার কেন্টের বক্তব্য এটা ছিল, এই রুগী যদি আপনি চিমটি কাটেন, এই রুগীকে যদি আপনি চিমটি কাটেন, একটা পিঞ্চ করেন, যেমন আমরা কাকে একটু খোঁচা দিলাম, একটু চিমটে কেটে দিলাম, একটু পিঞ্চ করলাম, তখন কোকুলাস রুগী কি করবে? আপনি তাকে পিঞ্চ করার পরে সে কিছুক্ষণ থামবে, গন্ডারের চামড়া না, কিছুক্ষণ থামলো, উফ উফ, ইস, 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 এই এটা কি করলেন, এই এটা তুমি কি করলা, আমাকে কেন চিমটি কাটলা? অর্থাৎ তার এই যে রিয়াকশন একটু দেরিতে আসলো, লেটে আসলো, এটাই হলো কোকুলাসের অন্যতম পরিচয়। তাই আমি আপনাদের একদম মিনিমাম একটা জিনিস শিখিয়ে দিলাম যে আপনার প্র্যাকটিসে এই শব্দটা যাতে আপনার আপনি আপনার প্র্যাকটিস আপনার রোগীর মুখ থেকে শোনেন, এই শব্দটা শোনার, এই ওয়ার্ডটা শোনার অভ্যাসটা আপনি তৈরি করেন। আজকে তো খেলা আছে, আমরা একটু শর্ট করব, আর একটু আলোচনা করে শেষ করব। হ্যাঁ, তো ডক্টর কেন এই যে বাক্যটা বলে গেলেন আগের স্লাইডে যেটা বললাম, বা এই ফ্রেজ, বা এই যে ও, এই বিষয়টার সাথে যুক্ত করে আমরা এই বিষয়টাকে আমরা রুব্রিক্সে কনভার্ট করতে যাচ্ছি, রুব্রিক্সের সাথে সম্পৃক্ত করতে যাচ্ছি। এই দেখেন আমরা রুব্রিক্স দিয়ে দিয়েছি, কি দিয়েছি? আমরা দিয়েছি ডালনেস আন্ডারস্ট্যান্ড ডাজ নট কোশ্চিন অ্যাড্রেস টু হার অনলি আফটার রিপিটেশন। সিনথেসিস রেপার্টরিতে এটা আছে। আর কেন্টের রেপার্টরিতে কি লেখা আছে? কেন্টের রেপার্টরিতে লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে, ডালনেস আন্ডারস্ট্যান্ডস কোশ্চিন অনলি আফটার রিপিটেশন। আন্ডারস্ট্যান্ড কোশ্চিন অনলি আফটার রিপিটেশন। কিন্তু এই যে রিপিটেশন, রিপিটেশন, হ্যাঁ, রিপিটেশন শব্দটি কিন্তু কি, শব্দটি হচ্ছে রিপিটেটিং কিন্তু না, এটা হচ্ছে রিপিটেশন। এখানে কি হয়, আপনি অনেক স্যারের কাছে শুনবেন, ইউটিউবেও ভিডিও টিডিও আছে, বিভিন্ন জায়গায় আমরা যাই, দৌড়ে বেড়াই, হ্যাঁ, তো এই যে এইখানে কিন্তু শব্দগত বিষয় কিন্তু থাকেই, হ্যাঁ, শব্দগত অর্থের বিষয় আছে। আমি যাক আর ওইদিকে যাচ্ছি না, সময়ের ইয়েতে আছেন, ওই আলোচনা পরে করি। তো আমরা কিন্তু একটা বিষয়, যে পার্টি বোঝাটাও কিন্তু একটা আর্ট,
একটা দারুণ কলা, এটা কিন্তু সহজ কাজ না, এটা শিখতে হয়। আমরা এখানে ম্যাক্সিমামই রেপার্টরি শেখার গ্রামার ছাড়াই কিন্তু রেপার্টরি শিখে গেছি, কারণ আমরা তো ক্লাস করিনি। আমাদের বিএচএম এর যারা আছেন তারা হয়তো ক্লাস করেছেন, কিন্তু আমরা ডিএচএম এর ম্যাক্সিমাম এই ক্লাসগুলোকে ফাঁকি দিয়ে গেছি। এই কি হবে, একটু শিখাই যায়, ডিকশনারি তো দেখলে হয়, বিষয়টা কিন্তু এরকম না। তো এই জায়গায় কি আছে দেখেন, আমরা রেপার্টরির এই রুব্রিক্সটা বোঝার জায়গায় চলে আসি সরাসরি। এখানে কি আছে, আন্ডারস্ট্যান্ড কোশ্চেন। কোশ্চিনের পরে একটা এস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন, কোশ্চিনের পরে এই যে আন্ডারস্ট্যান্ড কোশ্চিন, এই যে দেখেন এখানে এস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এস, কোশ্চিন, কোশ্চিন না কিন্তু, এর মানে কিন্তু একটা প্রশ্ন। কোশ্চিন মানে একটা প্রশ্ন, আর কোশ্চিন অনেকগুলো, বিষয়টা মাথায় রাখতে হবে। আর কি বলছে, ডালনেস আন্ডারস্ট্যান্ড কোশ্চিন, এর অর্থ হল, এর অর্থ এই নয় যে আপনি রুগীকে একটা প্রশ্ন করলেন বা কোনো একটা বিষয় জিজ্ঞাসা করলেন আর সে দেরিতে বুঝতে পারছে, বরং সব কোশ্চিন, সব কোশ্চিন, এখানে কি লেখা, অল কোশ্চিন। সে বলে যে কেউ আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, কোনো যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করুক না কেন, যে কোনো সময় জিজ্ঞাসা করুক না কেন, যতক্ষণ না সে কথাটা রিপিট হচ্ছে বা বারবার তার সামনে আসছে, ততক্ষণ তার মাথায় ঢোকে না। তাহলে এখন এখানে যে রিপিট বা বারবার বলা, এটি আসলে কে করছে? এই রিপিটিং শব্দটা আসলে কোত্থেকে আসছে? ধরুন বাড়ির লোক কি, মানে আমাদের ফ্যামিলির মেম্বার, তার ফ্যামিলি মেম্বার কি বারবার কথাটি বলছে, রিপিট করছে, নাকি তার আশেপাশের মানুষ কি বারবার রিপিট করছে? না, এই রিপিটিং বা বারবার বলার প্রক্রিয়াটা কিন্তু তার নিজের মনের ভেতরেই চলছে, অন্যরা করছে তা না, তার মনের মধ্যে চলছে। কিরকম আমি বুঝাচ্ছি, খুব ঠান্ডা মাথায় বোঝেন। রুগী মনের ভেতরে একটা ক্যাসেটের মতন একটা জিনিস, ক্যাসেট, আপনারা এখন যারা ইয়াং তারা হয়তো ক্যাসেট প্লেয়ার দেখছেন কিনা আমি জানি না, জানার কথা। তো ক্যাসেটে আমাদের সময় একটা ইয়ে ছিল, রিপিটিং হতো, বারবার 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 প্লেব্যাক হতে থাকতো। হ্যাঁ, যে কোনো মানে একটা অংশ, একটা গান বারবার রিপিট হচ্ছে, বারবার 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 প্লেব্যাক হতো, প্লেব্যাক বলা হয়। হ্যাঁ, তো ওই রকম। তো তার মনের মধ্যে কোনো জিনিস ঠক 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 করে বারবার মনে করাই দিচ্ছে, রিমাইন্ড করে দিচ্ছে। যেমন এই ব্যক্তি, একটা ব্যক্তির সকাল 7টায় যেতে হবে, তাকে সকাল 7টায় উঠতে হবে, তাকে সকাল 7টায় উঠতে হবে, তা সকাল 7টায় উঠতে হবে। ভালো করে বিষয়টা বুঝেন, কয়বার বললাম সকাল 7টা, এই বিষয়টা সে নিজে খুব ভালো করে জানে, কিন্তু তার মাথা বা মগজে জট করে একদম হিট করে না যে তাকে সকাল, মানে ধরেন যে সকাল 7টায় উঠতে হবে বারবার বলছে, কিন্তু তার মাথায় কাজ করছে না, মাথায় একদম ফট করে হিট করছে না যে তাকে সকাল 7টায় উঠতে হবে। তাহলে তার এই চিন্তাটি তার ঠিক কটার সময় হিট করবে, যে আমাকে সকাল 7টায় উঠার বিষয়, এটা তার অসুখ থাকা সত্ত্বেও, ধরেন 1 মাস ধরে ভালো করে সে জানে যে প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে তাকে উঠতে হয়, কিন্তু এখন তার রোগ হয়েছে, অসুখ হয়েছে, তার কারণে তার নিজের মাথায় একটা অ্যালার্ম সেট করে রাখতে হয় যে সকাল 7টায় উঠতে হবে। আগে তো সে তার নিজে থেকে মুখে বলতো না যে সে সকাল 7টায় উঠতে হবে। এখন যেহেতু অসুখ হয়েছে, এখন সে বারবার রিমাইন্ডার দেয় যে আমাকে সকাল 7টায় উঠতে হবে, আমাকে সকাল 7টার সময় উঠতে হবে, আমাকে সকাল 7টার সময় উঠতে হবে, আমাকে সকাল 7টায় উঠতে হবে। কিন্তু কি হয়, তার মস্তিষ্ক ডাল হওয়ার কারণে, তার মাথা, মস্তিষ্কের যে প্রসেসিং বিষয় আছে সেটা মন্থর হওয়ার কারণে মস্তিষ্কের এই নির্দেশনা বা ইনস্ট্রাকশনটা ঠিক মতো ফলো করতে পারে না। এই ডালনেসের কারণে সে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে রিমাইন্ডার দেয়, তাগাদা দিচ্ছিল যে আগামীকাল সকালে কিন্তু তুমি 7টার সময় বাড়ি থেকে বের হতে হবে, আগামীকাল সকালে কিন্তু তোমাকে 7টার সময় বাইরে থেকে বের হতে হবে। হ্যাঁ, তো তার শোয়ার আগে রিমাইন্ডার আসছে 7টার সময় বাড়ি থেকে ইয়ে হতে হবে, কিন্তু ডালনেসের কারণে মাথায় আসে যে সকাল 7টার আগে থেকে বাসায় বের হতে হবে, কিন্তু এই ইনফরমেশন সে নিজের ভিতরে, নিজের মস্তিষ্কের ভিতরে কোনো জায়গায় স্টোর করে রাখতে পারে না, স্টোর করে রাখতে পারে না। এবং এই কারণে তার নিজের
ক্ষমতায় সে সকালে যে উঠতে হবে 7টায় যদি যেতে হয় তাহলে তাকে ডেফিনেটলি 6টার সময় উঠতে হবে বা 6:30 6:30 সময় উঠতে হবে। তো এই টাইপের রুগী এসে বলে যে ডাক্তার সাহেব আমি নিজেকে 10 বার এই কথাটি বলি যে সকালবেলা আমাকে বেরোতে হবে, কাল আমার বন্ধু আমেরিকা থেকে আসছে তার সাথে আমাকে দেখা করতে হবে, কালকে আমাকে যেতে হবে। এটা আমি বারবার মাথায় বলতে বলতে থাকি, কিন্তু আমি জানি না যে কি হয় সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন কি যেন হয়ে যায়। একে কিন্তু আমরা ফরগেটফুলনেস বা ভুলে যাওয়ার রোগ বললে হবে না, ডিমেনশিয়া বললে কিন্তু হবে না। সবার আগে মনে রাখবেন ডালনেস মানে কিন্তু ভুলে যাওয়া না, ডালনেস মানে কিন্তু ডিকশনারিতে যাই থাক, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ডালনেস এর মানে কিন্তু কখনোই ভুলে যাওয়া বা ফরগেটফুলনেস কিন্তু আমরা বলবো না। এটা এমন নয় যে সে কোনো জিনিস ভুলে যাওয়ার রোগ আছে, ডিমেনশিয়া হয়ে গেছে, তার মেমোরি উইকনেস, স্মৃতি দুর্বলতা হয়েছে, এরকম কিন্তু না। ডালনেস মানে হলো ডালনেস মানে হলো কোনো বিষয়ে মাথা ততটা শার্প না, কোনো বিষয়ে তার মাথায় অতটা শার্প না। যে জিনিসটি সে আগে একবার ঝট করে বুঝে যেত, সেই জিনিসটা বুঝতে বা মাথায় ঢুকতে তার কিছুটা বেশি সময় লাগছে। তাই তার হঠাৎ করে মনে পড়ে যায়। যেমন আমি আবার ওই ওফ ওয়ার্ডে ফিরে যাই, আগের স্লাইডের ওফ ওয়ার্ডে। আমি আপনাদেরকে এই ওফ ওয়ার্ডটা কিছুতেই ভুলতে দেব না। এই যে ওফ শব্দটা, এটা আমি আপনাদের ভুলতেই দিব না, আপনারা যত চেষ্টা করেন। আমি এতবার আপনাদেরকে এই আলোচনার মধ্যে বলবো। ডালনেস মানে আরেকবার বলেন স্যার। ডালনেস, আচ্ছা ডালনেস কি বললাম? ডালনেস মানে একটা কথা প্রশ্ন করছেন, জি বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন 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 প্লিজ বলেন, শুনছি। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে না, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আমি বলে দিচ্ছি, ডালনেস মানে হলো এই ব্যক্তির মাথাটা অতটা শার্প না, যে জিনিসগুলো আগে। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি আমি আলাউদ্দিন সরকার। হ্যাঁ বলেন। বলবো স্যার? হ্যাঁ বলেন প্লিজ বলেন, সময় নষ্ট করেন না। আমি বলছি যে আপনি বললেন যে ও শব্দটা হ্যাঁ পরীক্ষার সময় যখন হ্যাঁ ছিল রোগীকে শব্দটা কি বলছি, তখন কি ও শব্দটা জিজ্ঞাসা করছি, তো ও শব্দটা কি তখন আমরা পাইছিলাম ওই যখন পরীক্ষা করছিল প্রথম শব্দটা? মানে প্রুভিং এর সময়ের কথা বলছিলেন? প্রুভিং এর কথা বলছেন, প্রুভিং এর সময় পাওয়া গেছে কিনা? জি 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 জি। আচ্ছা আমি আগের যে স্লাইডটা দিলাম ওটা হচ্ছে ডক্টর জিটি কেন্টের স্লাইড, এবং তিনি প্রুভিং এ পেয়েছেন বলে ওয়ার্ডটা কিন্তু লিখে দিয়েছেন। বুঝতে পারছেন? আমি যে ইয়েগুলো পড়ালাম সবই প্রুভিং এর পড়া। আমি গতদিন হিরোইনাম পড়াইছিলাম, সেটাও কিন্তু প্রুভিং এর পড়া, প্রুভিং এরই সব। আমি সেই জিনিসগুলোকে আপনাদের কাছে সহজ করে ব্যাখ্যা করছি যে ম্যাথমেটিক্যাল গুলো এইভাবে পড়তে হয়। তো ঠিক আছে আমরা আলোচনায় যাই। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু মিউট হয়ে যান। তো শার্প না, সেটা হলো ডালনেস, ঝট করে মাথার মধ্যে ঢুকছে না, অনেক সময় লাগছে, সেটা হচ্ছে ডালনেস। তো এই ও শব্দটি এখন কি হলো, আস্তে আস্তে ধরেন টাইম পার হয়ে গেল, এই ব্যক্তির ক্ষেত্রে বলছি যার বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, তার দুপুর 2টার সময়, মনে করেন যে 7টা হলো না, বন্ধুর সাথে রিশিডিউল করলো, 2টার সময় বন্ধুর সাথে দেখা করতে যেতে হবে। এখন সে চুপচাপ বসে আছে, নিজের মতো কিছু একটা কাজ করছে, কোনো একটা কিছু করছে, অথচ গতকাল সে পুরোপুরি প্রিপারেশন রেখেছিল যে সকাল 7টার সময় আমি যাব, আবার 7টার সময় পারলো না, পরে বন্ধুকে ফোন দিয়ে 2টার সময় রিশিডিউলিং করলো, 2টার সময় বন্ধুর সাথে দেখা করবো, সে ইয়ে করছে, বসে আছে। গতকাল পর্যন্ত তার পুরা মাথায় প্রস্তুতি ছিল যে সকালে উঠতে হবে, 6টার সময় উঠবো, 6:30টার সময় উঠে রেডি রেডি হয়ে বন্ধুর সাথে দেখা করতে যাব। কিন্তু আজকে ঘুম থেকে যখন উঠলো 6:30 বাজে, তখন দেখে দেরি, 6:30 বেজে গেছে। তো বেজে গেলে কি হয়, আমরা
সাধারণ মানুষ আমরা কোকুলাস না, আমরা কি তাড়াহুড়া করে নাস্তা টাস্তা করে রেডি হয়ে চলে যাই, কিন্তু এ তো কোকুলাস। সে কি করছে? সে দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে নিজের ও মতন করে যাচ্ছে, নিজের মতন করে কাজ করে যাচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যে 40 মিনিট পার করে দিয়েছে, 6:45 বাজায় দিয়েছে, বা 2টার সময় যদি শিডিউল করে থাকে 2:45 বাজায় দিয়েছে। এবার যখন ঘড়ির দিকে তাকাচ্ছে, হেৎ তেরি, ওহ, ওহ, হেৎ তেরি, বা ও আমি কি করলাম, আমার তো ভাই আল্লাহ, আমার তো বন্ধুর সাথে কথা বলা ছিল, 10 বছর ধরে তার সাথে দেখা হয়নি, তার সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট 7টায় ইয়ে করেছিলাম, ওটা মিস করলাম, 2টা বাজে গেছে, অ্যাপয়েন্টমেন্টটা মিস করে ফেললাম, আল্লাহ, আর তো 10 মিনিট, ধ্যাৎ তেরি, ওহ, একই শব্দ কিন্তু, বাস। এখন সে হঠাৎ করে ঘাবড়ে গেল, এখন আমি কি করব, এখন আমি কি করব, কই যাব, কিভাবে যাব? তাহলে এখানে আবার আমি এই ওহ ওয়ার্ডটা কিন্তু টেনে আনলাম। এই ওয়ার্ডটা অনেকবার আসে, বলতে পারেন প্রায় সময় আসে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এরপরে দেখেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম ডালনেস, আন্ডারস্ট্যান্ড, কোশ্চিন অনলি আফটার রিপিটেশন। রূপবৃষ্টিতে ডালনেস এর সাথে আপনাদের দেখতে হবে যে এই জায়গায় কোন ওয়ার্ড আসবে। ওহ ওয়ার্ডটা আপনাকে পরিষ্কার করে বলে দেবে। তাহলে ও শব্দটা আসলে মানে কি? ও শব্দটার আসল মানে হলো, খুব ইম্পর্টেন্ট, নোট করে নেন, ভিডিও চাইবেন না, এখানেই নোট করে নেবেন। ও শব্দটার আসল মানে হলো, এই যে ডালনেস ছিলাম, ও বলা মানে হলো ডালনেসটা ভেঙে গেল, ব্রেকডাউন অফ ডালনেস। ও কখন ইউজ করে? যখন ডালনেসটা ভেঙে যায়। ভালো করে মাথায় রাখেন, ডালনেস, এই যে এই রূপবৃষ্টিটা, ডালনেস, আন্ডারস্ট্যান্ডিং, কোশ্চিন অনলি আফটার রিপিটেশন, এই ডালনেসটা যখন ভেঙে যায় রুগীর মধ্যে, তখন রুগী ও শব্দটা, তেরি, তেরি, এই যে শব্দ ব্যবহার করলো, এটা হলো ডালনেস ব্রেক হয়ে গেল। ডালনেস যেটা ছিল সেটা ভেঙে গেল, এবং পেশেন্টের কি হলো? পেশেন্ট জেগে উঠলো, পেশেন্ট অ্যাওয়াকেন হয়ে গেল। এর মানে দাঁড়ায়, যদি এই ওহ ওয়ার্ডটা না আসতো, তবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেশেন্ট অ্যাওয়াক বা জেগে উঠতে পারতো না, সচেতন হতো না। আমি কি ক্লিয়ার করতে পারছি? পপুলাস কিন্তু সবসময় এই ডালনেসের মধ্যে ডুবে থাকে না। এই যে ওহ শব্দটা উচ্চারণ করলো, হেৎ তেরি, ওহ তেরি, হায় আল্লাহ, ও, এই শব্দের কারণে হঠাৎ করে তার অ্যাওয়েক হয়ে যায়। তাই যখন তার মাথায় ঝট করে স্ট্রাইক করে, ওহ আমাকে যেতে হবে। আপনারা নিজেরাই দেখেন, এই ওয়ার্ডটা আপনার নিজের জীবনে আপনি কতবার বলেছেন? আমার তো মনে হয় কেউ না কেউ আপনাদের মধ্যে প্রায়ই এই কথা বলে থাকেন। ধরেন ওয়াইফ বলল, তুমি আজকে বাজারে গিয়েছিলে, তোমাকে যে বাজার করতে বলেছে, বাজারে গিয়েছে? হ্যাঁ গিয়েছিলাম। আমার ক্ষেত্রে তো হয়, আমাকে কিন্তু চেম্বার শেষে বাজারে যেতে হয়, 2টার পরে 2:30টার দিকে বাজারে যাই। তো তুমি বাজারে গিয়েছিলে? হ্যাঁ। তোমাকে যে আলু নিয়ে আসতে বললাম, নিয়ে আসোনি যে? তোমাকে আলু নিয়ে আসতে বলেছিলাম যে? হ্যাঁ বলেছিলে, তুমি আনোনি তো। ওহ হাই খোদা, আমি তো আলুর কথা একদমই ভুলে গেছি, আলু আনার কথা ভুলে গেছি। এই দেখেন, আমি ও বলে ফেললাম। তো এখন আপনারা হয়তো বলবেন যে পেশেন্টরা এসে কি বলবে? আপনি নিজের কথা বলতেছেন, বাড়ির কথা, পেশেন্ট কি বলবে? এটাই বলবে যে ডাক্তার সাহেব, আমার ভুলে যাওয়ার রোগ হয়েছে, আমার আজকাল কিছুই মনে থাকে না। আসলে তার মানে মানে তার কিন্তু মনে থাকার, মানে মনে না থাকার রোগ হয়নি, মন ভোলার রোগ হয়নি। সে নিজেই বোঝে না যে ওই আলু আনতে বললো, আলু কাকে বলে আর ডালনেস কাকে বলে। সে বাজারে গেছে, সে জানতো আলু কিনতে হবে, সে আলুর দিকে তাকায়ওছে, হ্যাঁ আলু। দেখুন ডালনেস কাকে বলে, এবার ডালনেসের ব্যাখ্যা আরো প্র্যাকটিক্যাল ওয়েতে দিচ্ছি। সামনে আলু পড়ে আছে, সেদিকে সে তাকালো, এ তো ডায়মন্ড, এটা তো কার্টিনাল আলু আছে না, গোল্ড, এই আলুর নাম কিন্তু এগুলো ভ্যারাইটি।
কিন্তু সে কিনে নিয়ে এলো টমাটো। সে আলুর দিকে তাকাইছে এবং তার মাথায় এটা আসছে যে আমার বাসা থেকে তো মিসেস ফোন দিয়েছিল, কিছু একটা আনার কথা ছিল, কিছু একটা আনার বলছিল। সামনে জিনিসটা পড়ে আছে, সে দেখতে পাচ্ছে কিন্তু তার মেমোরিতে আনতে পারছে না। যেমন রুগী আসলো, সে হয়তো বাড়ি থেকে পুরো ভেবে এসেছিল। দেখেন আপনার চেম্বারে আপনি এই জিনিস কিভাবে পাবেন। সে বাড়ি থেকে পুরো ভেবে এসেছিল যে আমি ডাক্তারের কাছে গিয়ে কি বলবো, ডাক্তারের কাছে কি কি বলবো সে ভেবে আসছে। তাকে বলতে হবে যে আমার এই জায়গাটায় ব্যথা বা আমার রাত্রে ঠিক মতো ঘুম হচ্ছে না, এটা কিন্তু সে ভেবেছে। দেখুন, কোকুলাসের সবচেয়ে ভালো এন্ট্রি পয়েন্টটা কি? কোকুলাস আপনার কাছে আসছে কারণ তার রাত্রে ঘুম হয় না। কোকুলাস এসছে কারণ তার ঠিক মতো খিদা পায় না। কোকুলাস আসছে কারণ তার শরীরে ভীষণ অলসতা কাজ করছে, কিংবা কোকুলাস আসছে তার দুই হাতে খুব ব্যথা। সে বাড়ি থেকে এই সমস্ত ভেবে আসছে যে ডাক্তারকে গিয়ে আমাকে এগুলা বলতে হবে। ডাক্তার সাহেব, আমার আজকে কাঁধে খুব ব্যথা থাকে, ইদানিং আমার কাঁধ খুব ব্যথা করে, আমার খুব কোমর ব্যথা করে, এই কথাটা তাকে সে বলতে আসছে। এখন সে ডাক্তারের চেম্বারে বসলো। ঠিক আছে, ডাক্তারের চেম্বারে আমরা প্রথমে যেটা করি, নাম দাম নিই, বয়স টয়স নিই, ঠিকানা টেকানা সব জেনে নেওয়া হলো। এবার জিজ্ঞাসা করা হলো যে জি বলেন, আজকে আপনার আমার কাছে কেন আসতে হলো, আপনি আজকে কেন আসেন, বলেন আপনার কি হেল্প করতে পারে। আমরা তো এই প্রশ্নগুলো করি। রুগী তখন বলবে যে ডাক্তার সাহেব অনেক দিন হয়ে গেল, আজকাল না কেমন জানি, আজকাল না। ও কোকুলাস স্টাইল, আমি কোকুলাস স্টাইলে বলতেছি যেভাবে বলে। ডাক্তার সাহেব অনেক দিন হয়ে গেল, আজকাল না, না জানি কেমন লাগে, কোনো কাজ করতে মন চায় না। একটু থেমে থেমে বলছে, কিন্তু তার কথা বলার কথা ছিল যে তার কাঁধে ব্যথা, অথচ সে কাঁধে কাঁধে ব্যথার কথাটাই বলতে পারছে না। কারণ এখন এসেছে, মানে ডাক্তারের সামনে এসে হঠাৎ করে সে একদম ডাল হয়ে পড়ছে। যেমন আপনাদের উপরে, আপনার চোখের উপরে ধরেন যে আপনার ছবি তোলা হবে। আগে কি করা হতো, আমরা স্টুডিওতে ছবি তুলতে গেলে কি করতো, ওই স্পট লাইট কিন্তু ব্যবহার করতো, তাই না? স্পট লাইট দিত। তো লাইট যখন ফেলতো তখন কি হতো, তীব্র আলোতে হঠাৎ করে আমাদের আমাদের একদম কি হয়, আমাদের আহ চোখ কি হয়, একদম মানে ইয়ে হয়ে যায় না, একদম ফোকাস ইয়ে হয়ে যায়, দেখতে পাই না কিছু, ইয়ে হয়ে যায়, এরকম করে ফেলি। তো কোকুলাস রুগীও যখন ডাক্তারের সামনে আসে, তার ফোকাস, তাকে যখন ফোকাস করা হয়, ঠিক তাৎক্ষণিক রিয়াকশনটা ওরকমই হয়। আপনাদের যাদের স্টুডিওতে ছবি তোলার অভিজ্ঞতা আছে, সেম ওই জিনিস হয়। তাৎক্ষণিক রিয়াকশন, সে বুঝতেই পারে না সে আসলে কি কথা বলার দরকার ছিল আর কি বলবে। সে বলবে যে ডাক্তার সাহেব আমি জানি না আমার আসলে কি কি কথা বলার ছিল, আমি বাড়ি থেকে কি যেন ভেবে এসেছিলাম, এটা কিছু একটা তো বলতে হবে আমি। তো এইরকম ক্ষেত্রে আমরা কি করি, তাকে কিছু গাইডেন্স দিই, আপনিও কিছু গাইডেন্স, আচ্ছা ঠিক আছে আপনার কি ধরনের কষ্ট হচ্ছে, কি হচ্ছে, এভাবে আপনি কেস বলা শুরু করে দিলেন। কোকুলাস রোগী এবার কেস বলা শুরু করবে, যে সে যেসব রোগের কথা একটা একটা করে বলবে, আপনি খাতায় লিখছেন। একদম শেষে আপনি যখন জিজ্ঞাসা করবেন, তার পেটের, ধরেন যে তার কনস্টিপেশনের কথা হলো, খাবার রুচি হ্যান ত্যান যা যা আপনারা জিজ্ঞাসা করেন সেটা হবে। একদম শেষে আপনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার ঘুম কেমন হয়। এই সময় রুগী বলল, হ্যাঁ তেরি, ওহ তেরি, ডাক্তার সাহেব আমি তো মূলত এই ঘুমের সমস্যার জন্য আপনার কাছে আসছিলাম, আসল কথাটাই তো আপনাকে বলতে ভুলে গেছি। বুঝলেন ডালনেসটা কিভাবে তার ভেঙে গেল। তেরি, ডাক্তার সাহেব আমি তো আমার মূল ঘুমের সমস্যার জন্য এসেছিলাম, আসল কথাটাই তো আমি বলতে ভুলে গেছি। তো কোকুলাস রোগী আপনার সামনে এসে ঠিক এই কথাটাই বলবে, এটাই হলো আসল কথা। আসল কথাটি রুগী ডাক্তারের সামনে একদম বলতে ভুলে গেছে। তো এই কথাটি রুগী আপনার সামনে কতবার বলে ফেলে, আপনি পুরা কেস নেওয়া শেষ করে ফেলেন, তখন রুগী হঠাৎ করে বলে, আরে ডাক্তার সাহেব আমি তো এই সমস্যার জন্য আসিনি, আমার কথা তো হলো আমি ঘুমের সমস্যা নিয়ে আসছিলাম, কথা বলা তো ওটাই ছিল, আমার মাথায় এই চিন্তাই ছিল। এমনকি আমি যখন আপনার ক্লিনিকে, আপনার চেম্বারের দরজা দিয়ে ভিতরে ঢুকছিলাম, তখন আমার মাথায় এটাই ছিল।
যে আপনাকে ঘুমের সমস্যার কথা বলতে হবে। এখন আপনি নিজে থেকে যখন জিজ্ঞাসা, আমি তারপরে কথা বলা শুরু করলাম তো ভুলে গেছি। এখন আপনি যখন নিজে থেকে জিজ্ঞাসা করলেন তখন আমার এই কথাটা মনে মনে পড়ে গেল। এবার বলেন, এইভাবে আপনাদেরকে ডালনেসের বিষয় কয়জন ওস্তাদ আপনাদেরকে শেখাইছে? আমি যে আপনাদেরকে যেভাবে শেখালাম, আজকে আমি যে যে শেখালাম আপনাদেরকে, এটা কয়জন শিখেছে? আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, ডালনেস মানে কিন্তু ভুলে যাওয়া না, ফরগেটফুলনেস না, মেমোরি লস না। এটি বরং এরকম একটা অবস্থা যেখানে মাইন্ড বা মগজ মগজ মানে কি বলে, এরকম অবস্থা যে মগজ ঘুমায় নাই, মগজ কিন্তু স্লিপিং না, কোনো জড়তা বা স্টুপিফিকেশনও না, বরং এটা বা আপনি যদি আনকনসাসনেস বলেন ওরকমও না। ডালনেস হলো এমন একটা অবস্থা যেখানে আপনি তৎক্ষণাৎ বা ঝট করে কোনো প্রতিক্রিয়া বা রেসপন্স দিতে পারছেন না, বাস এতটুকুই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি।